ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি এডুমেনিয়া। আগের ক্লাসগুলোতে আমি অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা দেখিয়েছি। আজকে আমি উত্তল দর্পণে বস্তুর কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা রেখাচিত্রের সাহায্যে দেখাবো এবং সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য আমরা দেখব যে কেমন প্রতিবিম্ব গঠিত হচ্ছে, অর্থাৎ সেটা সদ্বিম্ব হচ্ছে না অসদ্বিম্ব হচ্ছে, বস্তুর তুলনায় ছোট হচ্ছে না বড় হচ্ছে, এই সব কিছু আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা উত্তল দর্পণ এঁকে নিই। এটা একটা উত্তল দর্পণ, থ্রেডেড লাইন দিয়ে দিই। আচ্ছা, এটা প্রধান অক্ষ, তাহলে এটা মেরু। আর মোটামুটি আইডিয়া করে বক্রতা কেন্দ্র দিচ্ছি আমি, এটা বক্রতা কেন্দ্র। মেরু আর বক্রতা কেন্দ্রের এটা বক্রতা কেন্দ্র সি। মেরু আর বক্রতা কেন্দ্রের ঠিক মাঝামাঝি স্থানে মিডল পয়েন্টে হবে মুখ্য ফোকাস। মুখ্য ফোকাসটা এফ, এটা আমরা শিখেছি অলরেডি। এবার এই দর্পণের বাইরে যে কোনো পজিশানে, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, যে কোনো পজিশানে আমরা বস্তু রেখে দেখব। একটা কথা আগেই বলে দিই, অবতল দর্পণে যেমন আমরা বিভিন্ন পজিশানে বস্তুর বিভিন্ন ধরনের প্রতিবিম্ব দেখেছি, কখনো সৎ দেখেছি, কখনো অসৎ দেখেছি, কখনো বস্তুর তুলনায় ছোট দেখেছি, কখনো বস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব দেখেছি। আবার একটা সিচুয়েশন ছিল যখন বক্রতা কেন্দ্রে বস্তুকে রেখেছিলাম তখন বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়েছিল। তো একটা ইনফরমেশন আমি আগেই দিয়ে দিচ্ছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু একটাই সিচুয়েশান, এর কোনো আলাদা সিচুয়েশান নেই। বস্তুকে আমি যেখানেই রাখি না কেন, এখানে রাখি, এখানে রাখি, এখানে যেখানে রাখি না কেন, বস্তুর একই ধরনের প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বের আকার কখনো ছোট বড় হতে পারে, বস্তুর তুলনায় ছোটই হবে, কখনো বড় হবে না বস্তুর তুলনায়, কিন্তু অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের আকারটা কিছুটা বড় কিছুটা ছোট হতে পারে, কিন্তু অবশ্যই বস্তুর তুলনায় ছোটই হবে। তো দেখো, আমরা একটা সিচুয়েশন যে কোনো জায়গাতে বস্তু রেখে দিই। একটা বস্তু আমি এখানে রাখলাম, বস্তুটার নাম দিলাম পিকিউ। পিকিউ একটা বস্তু এখানে রাখা আছে। পিকিউ বস্তুর পি বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আমরা আপতিত করলাম দর্পণের এ বিন্দুতে। এর ফলে এখান থেকে প্রতিফলিত হয়ে সে উপরের দিকে যাবে, এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হয় মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে, অর্থাৎ এই বরাবর যাবে। এটাই মুখ্য ফোকাসের, উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস সংজ্ঞা এটাই, যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোকরশ্মি গুচ্ছ কোনো উত্তল দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। এই যে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? তাহলে একটা রশ্মি পেয়ে গেলাম আমরা। দ্বিতীয় রশ্মি আমরা ফোকাস বিন্দু মানে বক্রতা কেন্দ্রগামী একটা রশ্মি পাঠাবো, অর্থাৎ স্কেলকে এখান থেকে এই সি পর্যন্ত এই বরাবর সেট করে টেনে দেব, এই বরাবর। তাহলে এইটুকু সরল রেখা, একটা ডটেড লাইন, কারণ রশ্মি কিন্তু এদিকে পৌঁছায়নি, এদিকে যেতে পারেনি, কারণ এটা দর্পণ। তো যদি বক্রতা কেন্দ্রগামী কোনো রশ্মিকে আপতিত করা হয় তাহলে সেটা লম্বভাবে আপতিত হয় দর্পণের উপরে, ফলে সে সেই পথেই প্রতিফলিত হয়, অর্থাৎ সে ফিরে আসবে এই পথে, এই পথেই ফিরে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে রশ্মিটা এরকম চলে যাবে।
এরকম চলে যাবে, তাই তো? তাহলে দুটো প্রতিফলিত রশ্মিকে ফলো করো। এই পি বিন্দু থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গিয়েছে, আর একটা রশ্মি বক্রতা কেন্দ্রগামী একটা রশ্মি পাঠিয়েছে। তাহলে দুটো রশ্মি দেখো এই বরাবর আপতিত হয়েছে। প্রতিফলনের পরে একটা রশ্মি উপরের দিকে এইভাবে চলে গেছে। আচ্ছা, প্রতিফলনের পর একটা রশ্মি উপর দিকে চলে গেছে, একটা রশ্মি এই বরাবর যাচ্ছে, ফিরে আসছে। তাহলে দুটো রশ্মি, প্রতিফলিত রশ্মি যদি লক্ষ্য করি, তারা কিন্তু অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে। অর্থাৎ তারা আস্তে আস্তে নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে, তারা কোনোদিনই মিলিত হবে না। অর্থাৎ সদ্বিম্ব গঠন হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই। সেজন্য আমরা উল্টো দিকে তাদেরকে যদি বর্ধিত করি ডটেড লাইন দ্বারা, দেখছি যে এই বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, এর ফলে দেখো মনে হচ্ছে যেন দুটো প্রতিফলিত রশ্মির উৎস হচ্ছে এই বিন্দুটা। দুটো প্রতিফলিত রশ্মি যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে বিন্দুটাই হচ্ছে পি বিন্দুর অসৎ প্রতিবিম্ব। তাহলে এটার নাম দিলাম আমরা পি ড্যাশ, এবং এখানে ডটেড লাইন টেনে দিলাম, এটার নাম দিলাম কিউ ড্যাশ। কারণ পি বিন্দুর অসৎবিম্ব যদি এখানে তৈরি হয়, তার ঠিক নিচের এই বিন্দুটার অসৎবিম্ব এখানে তৈরি হবে, এই বিন্দুটার অসৎবিম্ব এখানে তৈরি হবে, এই বিন্দুটার অসৎবিম্ব এখানে তৈরি হবে, এবং কিউ বিন্দুর অসৎবিম্ব এখানে তৈরি হবে, অর্থাৎ কিউ ড্যাশ তৈরি হবে। ফলে পুরো পি কিউ বস্তুটার অসৎ প্রতিবিম্ব পি ড্যাশ কিউ ড্যাশ তৈরি হবে। বোঝা গেছে? তাহলে এটাই হলো উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র। দেখো এখান থেকে প্রতিবিম্বের বৈশিষ্ট্য আমরা কি পাচ্ছি? অতএব পি ড্যাশ কিউ ড্যাশ হলো পি কিউ বস্তুটির প্রতিবিম্ব। বৈশিষ্ট্য লিখি আমরা। প্রতিবিম্বটি অসৎ। 2 নম্বর, সমশীর্ষ। 3 নম্বর, বস্তুর তুলনায় ছোট। আর 4 নম্বর, দর্পণের পেছনে। এটা দর্পণের সামনে যদি বস্তু রাখি, দর্পণের পেছনে গঠিত হচ্ছে অসৎ বিম্বটা। তাহলে দর্পণের পেছনে গঠিত হয়। এই কটা বৈশিষ্ট্য দেখো। এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা খুব তাড়াতাড়ি লিখে নিতে পারলে লিখে নাও। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, দেখো। সেটা হচ্ছে আমরা উত্তল দর্পণ সম্পর্কেও জানলাম, অবতল দর্পণ সম্পর্কেও জানলাম, এবং সেখানে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা দেখলাম। আর সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেই সম্পর্কে আমরা ক্লাস 8-এ দেখেছি যে সমতল দর্পণে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়, বড় বা ছোট হয় না, এবং সেক্ষেত্রে অসৎ হয় অবশ্যই। তো প্রশ্ন হলো, নিজে হাতে স্পর্শ না করে শুধুমাত্র প্রতিবিম্বের দ্বারা, দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেই প্রতিবিম্বের দ্বারা, প্রতিবিম্বকে লক্ষ্য করে আর কি, দর্পণকে স্পর্শ না করে কিভাবে বুঝবো যে দর্পণটা উত্তল
অবতল না সমতল? তাহলে কোশ্চেন হচ্ছে স্পর্শ না করে কিভাবে বুঝবে দর্পণটি উত্তল, অবতল না সমতল? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। অবশ্য আমি পরের ক্লাসে এর অ্যান্সার বলে দেব, তোমরা চেষ্টা করবে এবং কারো জানা থাকলে খুব সংক্ষেপে ছোট্ট করে কমেন্ট করতে পারো। তো আজকের জন্য ক্লাস এই পর্যন্তই। আমরা প্রতিবিম্ব অঙ্কন শেষ করলাম। এরপরে আমরা লেন্স স্টার্ট করব। লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা দেখব, অথবা প্রিজম স্টার্ট করতে পারি। দেখা যাক কি হয় পরের ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।